হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টেলউইন্ডের যে সিরিজ আমরা স্টার্ট করেছিলাম গত ভিডিওতে আমরা মোটামুটি একটা বেসিক সেটআপ করেছিলাম। সেটআপ কিছুই না, একটা সিডিএন আমরা ইউজ করেছিলাম। সেই সিডিএনটা ইউজ করে আমরা টেলউইন্ড সেটআপ স্টার্ট করেছি। এবং এটা হলো টেলউইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা টেলউইন্ড ইউজ করছি ভার্সন 4.1। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেলউইন্ড 4.1 আমরা ইউজ করছি, একদম লেটেস্ট ভার্সন এটাই আছে। তো আমরা এর উপরে বেস করেই টেলউইন্ড শিখবো এবং টেলউইন্ডের একটা বেসিক সেটআপের দরকার হয়। তো সেই সেটআপটা আমরা এই মুহূর্তে করছি না। আমরা শুধু টেলউইন্ড এর যে ক্লাসগুলো আছে বা টেলউইন্ড কিভাবে ইউজ করতে হয়, তো সেই বিষয়গুলো নিয়েই আগে একটুখানি ধারণা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? আর মেইন আমাদের ফোকাস থাকছে যে আমরা যদি আমাদের কোনো ছোটখাটো ওয়েবসাইট বানাতে হয় বা ওয়েব অ্যাপ বানাতে হয়, তার জন্য টেলউইন্ড কিভাবে ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপ বা আদার্স কোনো ফ্রেমওয়ার্ক এর বদলে। আ অথবা আমরা যদি React এ কাজ করি বা Next.js এ কাজ করি। অলরেডি আমি তো React.js, Next.js পাশাপাশি ভিডিওগুলো আপলোড করছিও। তো সেই সময়ে আমার মনে হলো যে না, টেলউইন্ডটাও দেখানো দরকার। কারণ আমি যখন নেক্সট এ টেলউইন্ড ইউজ করছি তো অনেকেরই কনফিউশন তৈরি হচ্ছে। তো সেইজন্য আমার মনে হলো যে না, পাশাপাশি টেলউইন্ডটাও যদি আমরা শুরু করি, তাহলে আমরা টেলউইন্ড অল্প, অল্প শিখতে থাকবো। আর সেই সঙ্গে আমরা নেক্সট যে জেএস যেটা আছে সেখানেও আমরা আ আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ বিল্ড করতে থাকবো, তাই না? তো টেলউইন্ড একটা ইউটিলিটি বেস ফ্রেমওয়ার্ক, এটা গত ভিডিওতে আমি বলেই দিয়েছি। তো এটা যখন ইউজ করবেন আপনার অনেক সময় এরকম মনে হবে যে অ্যা এই যে এতগুলো ক্লাস লিখছি প্রত্যেকটা ডিভের মধ্যে, তো এর থেকে বেটার তো এটাই ছিল যে আমরা আ ডাইরেক্ট ইনলাইন সিএসএস লিখেই দিতাম। তো আমারও ১ম মনে হয়েছে যে এর থেকে তো ইনলাইন সিএসএস লেখাই বেটার ছিল। যখন আমরা ১ম HTML, CSS শেখা শুরু করেছিলাম। তো ঠিক একই রকম ইনলাইন সিএসএস লিখলেই হয়, এরকম একটা ফিল হয়। তো ওভারঅল ক্লাস যেভাবে বানানো আছে। তো টেলউইন্ড খুব একটা কমপ্লিকেটেড কিছু না। কিছু, কিছু সেকশনে আপনার ফিল হতে পারে যে একটু যেন কমপ্লিকেটেড মনে হচ্ছে, কারণ এত বেশি ক্লাস। তো আপনি ওইভাবেই ভাববেন যে আপনি ইনলাইন স্টাইল করছেন। তো সেটা মনে করেই, সেটা ভেবেই আপনি আ লিখতে থাকবেন ক্লাসগুলো। আর এর জন্য আপনার এক্সট্রা কোনো সিএসএস ফাইলের দরকার হচ্ছে না। আর আপনার কাছে তো ডক্স রয়েছে। আপনি যদি গেট স্টার্টেড এ চলে আসেন, তাহলে এখানে আপনার কাছে সমস্ত কিছু ডক্স আছে। তো আমি কিভাবে করি? এখনো আমার সমস্ত ক্লাস মুখস্থ হয়নি। তো আমি মেক্সিমাম সময় ওই দেখে নেই কি ক্লাস আছে, তো সেটাই সেইভাবে ইউজ করি। আর আরেকটা জিনিস হলো, ডকুমেন্টেশন পড়াটা শিখবেন তো তাড়াতাড়ি শিখে যাবেন। ঠিক আছে? অন্যের উপর ডিপেন্ড না করে, YouTube ভিডিওর উপর ডিপেন্ড না করে, মানে পুরোপুরি। এখন আপনি যে বিষয়টা শিখতে চাইছেন দেখবেন যে একটা সুন্দর প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন ফলো করে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে একটা পার্টিকুলার একটা জিনিস শিখবেন, তো সেটা রিলেটেড বাকি যেগুলো আছে সেগুলো আপনার অটোমেটিক্যালি আপনার মানে কি বলবো? মানে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কি করতে হবে। তো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আ যেমন ধরুন আপনার কালার রিলেটেড কোনো কাজ আছে। তো আপনি কালার যখন ইউজ করতে চাইবেন, মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কালার। আমার কাছে তো কালার ফেভারিটই লাগে। তো খেয়াল করে দেখুন যে ২ টো কালার আছে। যেটা হলো টেক্সট ব্লাক আর টেক্সট হোয়াইট। এই ২ টো কালার বেশ ফিক্সড, কারণ এটা নিউট্রাল কালার। তো একদম পিওর ব্লাক আর পিওর হোয়াইট। আচ্ছা, আরেকটা আছে যেমন ধরুন টেক্সট ট্রান্সপারেন্ট। তো কালার কিসে ইউজ হয়? টেক্সটের উপরে ইউজ হয়। এখন ইনলাইনে কিন্তু এটা করা যায় না যে আপনি ইনলাইনে হোভার করবেন বা মিডিয়া কোয়েরি ইউজ করবেন বা বিভিন্ন ফোকাস যে আ আমাদের যে মোডগুলো সেগুলো কিন্তু এপ্লাই করা যায় না। কিন্তু টেলউইন্ড এর ক্ষেত্রে সেইজন্য ক্লাস লাগানো আছে। আমরা ইনলাইনের মধ্যেই সবকিছু করে ফেলতে পারি ক্লাসের মাধ্যমে। তো পুরো সেটআপ সেভাবেই বানানো আছে। এখন আমি কালার নিয়ে যেটা বলছিলাম যে এই ব্লাক আর হোয়াইট বাদে বাকি সমস্ত কালারের একটা বিশেষ গুরুত্ব হলো বা বৈশিষ্ট্য হলো, আ যখন দেখছেন যে টেক্সট রেড, আপনি পিওর রেড নিয়ে কাজ করতে চাইছেন। তো দেখুন টেক্সট রেড 50, এটা 50 হলো সবথেকে লাইট কালার। রেড এর একদম সাটল যে রেড সেটা, সেখান থেকে শুরু করে আপনার 50 থেকে শুরু করে 100, 20, আ 100, 200, 300, 400, 500, 600 এরকম করে 950 অব্দি আছে। তারপর আবার যখন অরেঞ্জ কালারের প্রয়োজন হচ্ছে, তখন সেই একই রকম 50 থেকে শুরু করে বাকি একদম 950 পর্যন্ত। এরকম প্রত্যেকটার মধ্যে এম্বার মানে ওই ইয়েলোইশ টাইপের কালার। তো তারপরে আছে ইয়েলো, তারপর আপনার কাছে লাইম রয়েছে, আ গ্রিন রয়েছে। ঠিক আছে? তো খুব ক্লোজ এমেরাল্ড কালার রয়েছে, টিল রয়েছে। তো এই সমস্ত কালার যখন ২-১ বার আপনি লেখা শুরু করবেন না, তারপরে আপনার সমস্ত কিছু used to হয়ে যাবে। এখন টেইলউইন্ড এর বক্তব্য হলো, আ আমাদের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে কাস্টম সিএসএস লিখলে তো অনেক বেশি ফ্লেক্সিবিলিটি হয়। আমি যা খুশি তাই করতে পারি। ডেফিনিটলি কাস্টম সিএসএস এর পাওয়ারই অন্যরকম। কিন্তু টেলউইন্ডের মাথায় এটা ছিল যে যারা ওয়েব ডেভেলপমেন্ট করছে, আমি আবারও বলছি ওয়েব ডেভেলপমেন্ট করছে, যারা ডেভেলপার, তারা যাতে
একই টিমের আন্ডারে একই প্রজেক্টে একই ধরনের সমস্ত ক্লাস লিখে একই স্টাইলের ইউআই বানাতে পারে। যদি কেউ কাস্টম ইউআই লেখা শুরু করে, কাস্টম সিএসএস লেখা শুরু করে, তাহলে একেকজনের ডিজাইন একেক রকম হয়ে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার সেম থাকবে না। তো সেইজন্য টেলউইন্ডের মাথায় এটা ছিল যে আমরা যদি একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে দিই, একটা রুলস বানিয়ে দিই, সেই রুলসের মধ্যে যদি সবাই থাকে, তো বিশেষ করে ব্যাকএন্ড ডেভেলপার যারা আছে তাদের কখনো, কখনো ফ্রন্ট এন্ডও কাজ করতে হয়। তো আ ফুল স্ট্যাক ডেভেলপারদের ক্ষেত্রে কি হেল্প হবে? তারা যাতে একই নিয়ম মেনে ইউআই দেখতে অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। আর সেই সঙ্গে একটা নিয়মের মধ্যেও থাকবে সবাই। তো সেটা একটা স্ট্যান্ডার্ড সেট করে। তো এই কারণে টেলউইন্ডের বলতে পারেন যে আবিষ্কার হয়েছে। এখন শেখার সময় ১ম ক্লাসগুলো একটু মুশকিল হতে পারে। কিন্তু আমি আ এটা বলব যে আপনারা যদি বেশ কয়েকদিন মানে দিন ৭ এক বা দিন ১৫ যদি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা used to হয়ে যাবেন। ঠিক আছে? আর সমস্ত ক্লাস মনে রাখার দরকারও নেই। কারণ এর সুন্দর একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন অনুযায়ী যদি আপনারা লেখেন, তাহলে সেটা আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো গত ভিডিওতে আমি কি করেছিলাম? জাস্ট একটা টেক্সট লিখেছিলাম আর এই টেক্সটের স্টাইলটা আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম। যে এই হোম পেজে দেখুন এখানে একটা লেখা রয়েছে। তো আমি জাস্ট সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। তো আমি নিজে থেকে তেমন কিছু করিনি। এখন এই ক্লাস লেখার সময় যে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা যাতে আপনি ফেস না করেন, তো সেইজন্য আমি জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যে মোটামুটি কোন জিনিসটা খেয়াল রাখলে আপনার এই সিএসএস ক্লাস লিখতে কোনো মুশকিল হবে না। তো তার জন্য আমি একটা আ এখানে রিডমি ফাইল একটা আছে আমার কাছে। তো সেই রিডমি ফাইল যেটা আছে সেটাকে আমি এখানে বিল্ড করেছি। আমি আপনাকে প্রিভিউটা দেখাই আপনাদেরকে। ওকে। এগুলোকে আমি সব আ সরিয়ে দিচ্ছি। এখানে আমার HTML এর কোনো দরকার নেই। তো আশা করি এবার দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এটা কি জেনারেট করেছি যে "Here is a simple rule write from outer structure to inner style." তো এখানে কি বলেছে যে আপনি যখন কোনো ক্লাস লেখা শুরু করছেন তো তখন এই কটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কি কাজটা ১ম এ করতে চাইছেন। তো এই স্টেপগুলো যদি মনে রাখেন আর আচ্ছা আবারও আরেকবার বলছি এখানে কিন্তু ক্লাস আপনি আগে পিছে যা খুশি লিখতে পারেন। আমি শুধু জাস্ট একটা স্ট্যান্ডার্ড বলছি আপনার যাতে আ কি বলবো? আপনি নিজে থেকে একটা নিয়ম বানিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে লিখতে পারেন যাতে প্রত্যেকবার আপনাকে ওই র‍্যান্ডম জিনিস ভাবতে না হয়। ওকে? ক্লাস কিন্তু আমাদের সিএসএস এর নিয়ম অনুযায়ী ক্লাস আমরা আগে পিছে যেটা খুশি লিখতে পারি। যখন যে ক্লাস ইচ্ছা সেই ক্লাস আমরা লিখতে পারি। তাতে কিছু যায় আসে না। ওকে? তো এখন টেলউইন্ডও সেটা ফলো করে। তো সেক্ষেত্রে আমি একটা স্ট্রাকচার যেটা বলে দিতে পারি যে, আপনি লেআউট বা ডিসপ্লে রিলেটেড যে কাজগুলো আছে যেমন ফ্লেক্স, গ্রিড না ব্লক কি করবেন সেই কাজটা আগে করতে পারেন। মানে সেই ক্লাসগুলো আগে লিখবেন। তারপর বক্স মডেল রিলেটেড মানে হলো প্যাডিং, মার্জিন, গ্যাপ এগুলো। তো এখানে যে স্টার দেওয়া যেগুলো রয়েছে, স্টার মানে হলো নাম্বার। মানে আপনি কত পিক্সেল চাইছে। এক্ষেত্রে রেম দিয়ে বানানো পুরো জিনিসটা। ঠিক আছে? তো এখানে যেহেতু রেম দিয়ে বানানো তো সেই হিসাবে আমি তো এখানে কোনো র‍্যান্ডম নাম্বার এখানে লিখতে পারি না। সেইজন্য আমি স্টার দিয়ে রেখেছি। তার মানে এখানে আপনার যে নাম্বারটা আপনি সেটা বসাতে পারেন। আচ্ছা। আচ্ছা। এবার এরপরে কি? আ আমি যদি পজিশনিং দেখি, না? তো আমি যদি পজিশনিং দেখি, তাহলে বক্স মডেলের পরে আছে পজিশনিং। মানে আপনি রিলেটিভ করবেন, অ্যাবসোলিউট করবেন, তারপরে পজিশনের সঙ্গে যে টপ, লেফট, জেড ইনডেক্স এই সমস্ত কাজগুলো তারপরে করলেন। তারপর টাইপোগ্রাফির কাজটা করে ফেললেন আপনি। ঠিক আছে? যত টেক্সট রিলেটেড যা কাজ আছে সেই জিনিসটা করে ফেললেন। আচ্ছা। তারপরে আ আপনার কালার যে মানে টেক্সটের কালার কি হবে? তো কালার রিলেটেড যে কাজগুলো সেগুলো করলেন। ওকে টেক্সট অ্যালাইন এর কাজ করলেন। বর্ডার দিতে চাইলে বর্ডার দিলেন। তারপরে বিভিন্ন ইফেক্টস আছে। তো শ্যাডো, ওপাসিটি, ট্রানজিশন ইত্যাদি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি এখানে করবেন। তারপরে সবার শেষে যে হোভার যদি দিতে চান বা ফোকাস তারপরে আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা রেসপন্সিভ যে কাজগুলো সেই কাজগুলো আপনি শেষে এসে লিখতে পারেন। ওকে। এটা জাস্ট একটা রেকমেন্ডেড অর্ডার মানে একটা স্ট্রাকচার এমনভাবে দেওয়া রয়েছে যে যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনি সেইভাবে আস্তে, আস্তে used to হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে কোনো ক্লাস আপনার মিস হবে না লেখার সময়। আমি সেই কথাটাই বলতে চাইছি। এছাড়া আপনার ইচ্ছা করছে আপনি আগে পিছে যা কিছু লিখতে পারেন। এবার, এবার আমি এখানে হ্যাঁ, আ এখানে আমি একটা টেক্সট আমি লিখছি। দেখুন এখানে কি আছে যে গতদিন আমরা এরকম একটা H1 লিখেছিলাম। তো এই H1 টাকে আমি আপাতত সরিয়ে দিচ্ছি। তো আমাদের নিয়ম মেনে আমি যদি এখন এটাকে কমেন্ট আউট করে রেখেছি। আমি অলরেডি লিখে রেখেছি। তো লিখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। জিনিসটা আমরা জানি। আমরা অলরেডি HTML জানি, CSS জানি। তারপরে বুটস্ট্র্যাপ শিখে এসেছি কেউ, তাই না? তো সেই যেগুলো এই যে এখানে একটা টেক্সট আছে। দেখছেন? এই একটা বক্সের মধ্যে আমরা এই টেক্সটটা লিখেছি।
তো সেই টেক্সটে আমি এখানে চেষ্টা করেছি যে আমাদের ওই নিয়মটা মেনে কাজ করার। তো সেই নিয়মটা কি ছিল আমাদের কাছে? আমাদের কাছে ছিল লেআউট, তারপরে আপনার বক্স মডেল, পজিশনিং, টাইপোগ্রাফি, কালার, ইফেক্ট, শ্যাডো বা বিভিন্ন স্টেট যে মডিফায়ার সেই কাজগুলো। তো এখানে হলো সেই জিনিসগুলোই কিন্তু পরপর লেখা রয়েছে যে ফ্লেক্স, আইটেম সেন্টার, জাস্টিফাই বিটুইন। ঠিক আছে? এটা আইটেম সেন্টার মানে হলো অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে? বুটস্ট্র্যাপে যেটা লেখা হয় অ্যালাইন আইটেম সেন্টার সেটাই হলো শর্টে এটা আছে। তারপরে P4 এটার বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে ব্যাডিং রিলেটেড কথা হচ্ছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড ব্লু 500, আপনি যেকোনো এখানে নাম্বার বসাবেন তো সেই কালারটা পেয়ে যাবেন। তারপর টেক্সট হোয়াইট আছে, তারপর টেক্সট সেন্টার আছে। আর রাউন্ডেড মানে বর্ডারের কথা বলা হচ্ছে, সবার শেষে শ্যাডো। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন এই যে দেখুন এফেক্টে কিন্তু শ্যাডো আছে। আচ্ছা, এবার আমরা যদি একটু ব্রাউজারে এসে দেখি, আচ্ছা ব্রাউজারটা আমি 50-50 করে নিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে জিনিসটা। তো এখন পুরো যে নিয়মটা সেই নিয়ম মেনে আমি এখানে মোটামুটি বানিয়েছি। এবার আপনার মনে হলো যে এটা আমি তো এই টেক্সটটাকে সেন্টার করতে চাই। তো সেক্ষেত্রে কি করব? তো আমার এখানে জাস্টিফাই বিটুইন আছে। আমি যদি এখানে জাস্টিফাই সেন্টার লিখে দিই, তো তাহলে আমার কিন্তু এই লেখাটা সেন্টারে চলে আসবে। তাই না? আচ্ছা, বোঝার সুবিধার জন্য আমি পরপর লিখছি। আপনারা আপনাদের নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারেন। ওকে, রাউন্ডেড, শ্যাডো এরকম পরপর সাজানো আছে। এখন আপনার মনে হলো যে না এটা তো হোভার করব। আমি হোভার করলে তার ইফেক্ট কিভাবে দেব? তো আপনি এখানে দিতে পারেন আ এখানে লিখুন যে হোভার, HOVER হোভার। তারপরে আমি এখানে লিখতে পারি যে BG ব্লু। ওকে, এখানে দেখুন 500 আছে। তো 500 এর পরে আমি যদি এরকম 600 ইউজ করি, তো তাহলে দেখবেন একটু কালারটা সাটেল চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখন 500 এখানে আছে বলে এখানে 600 দিতে হবে এমন কোনো মানে নেই। আমি এখানে 100 ও দিতে পারি। মানে আমি হোভার ইফেক্ট কি দেবো সেটা আমার ব্যাপার। এখানে দেখছেন যে একদম খুব লাইট ব্লু। আবার যদি আমি এখানে 900 দিয়ে দিই তাহলে অনেক বেশি ডার্ক হয়ে যাবে না? এখন আ হোভারের পরে আমাদের সবারই ইচ্ছা করে যে এই হোভারটা স্মুথলি হোক জিনিসটা। তো তার জন্য একটা বানানো আছে ক্লাস, তো কি ট্রানজিশন। এরকম ট্রানজিশন আছে। এখন যদি দেখেন তাহলে দেখবেন এই জিনিসটা স্মুথ হয়ে গেছে। এখন মনে হচ্ছে না যে ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশনের টাইমিং দেবো কি করে? তো এখান থেকেই আপনাদের কাজ শুরু। আপনারা কি করবেন? এখানে চলে আসবেন ডক্সে, তারপরে এখানে এসে যে সার্চ আছে এখানে সার্চ করবেন যে ট্রানজিশন কিভাবে ইউজ করতে হয়। ট্রানজিশন, এখানে ট্রানজিশনের যে ফাংশন আছে সেই ফাংশনটা আপনারা এখান থেকে দেখেন টাইমিং কিভাবে হবে। দেখছেন? এই যে ডিউরেশন লেখা রয়েছে, ইজ ইন, ইজ আউট প্রত্যেকটা জিনিস এইভাবে কিন্তু করা আছে। তো এখানে খুব একটা বেশি আমার কিন্তু লজিক্যাল যে আ আমার লজিক খাটাতে হবে, অনেক ব্রেইন খাটাতে হবে এরকম কোনো কিছু নেই এখানে। এখানে ওভারঅল জিনিসটা খুব সিম্পল। আপনি যদি একটু ডকুমেন্টেশনটা ফলো করেন খুব শীঘ্রই শিখে যাবেন। এটা বিশাল কিছু একটা বড় বিষয় এমন কিছু না। ওকে? তো এরকম আমরা কিন্তু লিখতে পারি। এখন এই পুরো জিনিসটা এই বডির সঙ্গে আটকে রয়েছে লেফট রাইট। তো আমরা কি করতে পারি? এখানে এসে দিয়ে দিতে পারি যে এখানে প্যাডিং 20 সাপোজ। ঠিক আছে? প্যাডিং 20 আমি যদি দিই তাহলে একটা অনেক বড় গ্যাপ তৈরি হবে। আমি যদি প্যাডিং 4 দিই তাহলে একটু গ্যাপ কম হবে। এখন মনে হতে পারে যে এটা প্রথম। ঠিক আছে? তো একটু ইন্সপেক্ট করে দেখে নিই। তাহলে একটা হিসাব বুঝে গেলেই বাকি সবই বুঝে যাবো। তো আমি যদি বডিটা দেখি এখানে বডিতে আমার দেয়া রয়েছে প্যাডিং 4, এখানে ক্যালকুলেশন হয়ে কম্পিউটেডে কি এসছে আমরা সেটা এখানে দেখে নিই। দেখুন এখানে আমার আ দেখাচ্ছে হলো 16 পিক্সেল। ঠিক আছে? এখানে 16 পিক্সেল। আচ্ছা, এবার হিসাবটা বলে দেই। আমি যদি এখানে আ একটুখানি ভেবে দেখি যে আমার প্যাডিং এখানে 16 কেন দেখাচ্ছে? আমি প্যাডিং তো 4 লিখলাম, তাই না? তো এটা ১ম কথা রেমে হিসাব করা আছে। তাহলে আমাদের সিম্পল হিসাব কি? আমরা সিম্পল হিসাব যদি এখানে প্যাডিং 1 দিই, মানে 1 রেম আমরা যদি ইউজ করি, এবার দেখি কত পিক্সেল এসছে। এবার দেখুন প্যাডিং এসছে 4 পিক্সেল। ব্যাস, জাস্ট এইটুখানি মনে রাখুন যে 1 মানে হলো 4 পিক্সেল। মানে 1 রেম মানে হলো এখানে 4 পিক্সেল। ঠিক আছে? এবার জাস্ট আপনি কাউন্ট করতে থাকুন। আপনার যদি এখন মনে হয় যে আপনার আ 80 পিক্সেল দরকার। তাহলে আপনি এখন কি লিখবেন? 20 লিখবেন, তাই না? এবার দেখুন কি এসছে? এই যে দেখুন 80 পিক্সেল হয়ে গেছে। তো সিম্পল আপনি জাস্ট 4 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করবেন। তো আপনি সেই নাম্বারটা পেয়ে যাবেন। ওকে? তো এটা ছিল মোটামুটি একটা স্ট্রাকচার। আচ্ছা, এরপরে কি আমরা কি আরেকটু এগোবো এই এই টপিকটা নিয়ে? আ তো আমি আরেকটা টপিক এখানে ডিসকাস করব ভেবেছিলাম যে কন্টেনার কি করে ইউজ করে বা এই জিনিসগুলো যাতে আমরা খুব শিগগিরই ওয়েবসাইট বানাতে পারি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে। আমি এই টপিকটা আগামী দিনের জন্য রাখছি। আপনারা এতটুকু জিনিস এটা প্র্যাকটিস করুন। আর এই ডকুমেন্টেশনটা খুব ভালোভাবে করে ফেলুন।
আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।